হাই এভরিওয়ান। তাহলে যেমনটা বলেছিলাম যে থার্মোডাইনামিক্সের তোমাদের ফার্স্ট লয়ের ম্যাক্সিমাম পোর্শনটা ফার্স্ট সেমিস্টারে হয়েছিল, তো সেই যে পোর্শনটা ফার্স্ট সেমিস্টারে হয়েছিল সেটা এখানে রিভিশন টাইপের একটু করানো হবে। তাহলে জাস্ট নোটটুকু নিয়ে বসবে, জাস্ট দেখে দেখে যাবে যে কোন জিনিসগুলো বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে থার্মোডাইনামিক্সের প্রথম যেটা কথা যে থার্মোডাইনামিক্স জিনিসটা কি, এখানে কি হয় হলো। তো থার্মোডাইনামিক্স একটা তোমার সায়েন্সের ব্রাঞ্চ যেখানে শক্তির বিভিন্ন পারস্পরিক যে রূপান্তর সেগুলো নিয়ে ডিসকাস করা হয়, ঠিক আছে? শক্তির তো অনেকগুলো রূপ আছে, তাহলে একটা রূপ থেকে আরেকটা রূপে কীভাবে রূপান্তর হচ্ছে সেই সমস্ত জিনিস নিয়ে এই থার্মোডাইনামিক্সে কিন্তু ডিসকাশন করা হয়, ঠিক আছে? এরপরে কোনো একটা শক্তি অপর শক্তিতে কিভাবে রূপান্তরিত হবে, কি অবস্থায় রূপান্তরিত হবে, কতটা রূপান্তরিত হবে, এই সম্পর্কিত ডিসকাশনও কিন্তু এই থার্মোডাইনামিক্সে করা হয়ে থাকে হলো। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের মেন ফান্ডা। এরপরে এই থার্মোডাইনামিক্সের ইম্পর্টেন্সটা কি কেমিস্ট্রিতে হয়েছে। 1 নাম্বার ইম্পর্টেন্স, আমরা যেসব ধর্মগুলো পরিমাপ করি কেমিস্ট্রির ক্ষেত্রে, যেমন ধরো প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এদের মধ্যে সম্পর্ক কিন্তু এই থার্মোডাইনামিক্সের মাধ্যমে নির্ণয় করা যায়। 2 নাম্বার ইম্পর্টেন্স, কোনো একটা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো বিক্রিয়া ঘটবে না ঘটবে না, এটা তুমি কিন্তু এই থার্মোডাইনামিক্স থেকে বলতে পারবে। তাহলে কি বলা যাবে যে রিয়াকশান হবে কি হবে না, এটাও কিন্তু এই থার্মোডাইনামিক্স থেকে বলা যায়। 3 নাম্বার, কোনো একটা ভৌত বা রাসায়নিক পরিবর্তনে শক্তির কি পরিবর্তন হয় সেটাও কিন্তু এই থার্মোডাইনামিক্স থেকে বলা যায় হয়েছে। 4 নাম্বার, কোনো তাপীয় ইঞ্জিন, থার্মাল ইঞ্জিনের কর্মদক্ষতা কী বা কতটা সেটাও কিন্তু থার্মোডাইনামিক্স থেকে বলা যায়। কর্মদক্ষতা বলতে ধরো রেফ্রিজারেটর, তার কতটা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, ওটা তো তাপীয় ইঞ্জিন, ওটাও কিন্তু তুমি এই থার্মোডাইনামিক্স থেকে বলতে পারবে। নেক্সট, কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান, সাম্য ধ্রুবক মানে কি, ধরো একটা বিক্রিয়া হচ্ছে A+B, এখান থেকে C+D তৈরি হচ্ছে, এই যে মাঝে আমি চিহ্নটা দিলাম এটা হচ্ছে সাম্য ধ্রুবকের চিহ্ন, সাম্যাবস্থার চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা কি ইন্ডিকেট করে যে যতটা A+B C+Dতে কনভার্ট হচ্ছে ঠিক ততটাই C+D আবার A+Bতে কনভার্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এই যে বিক্রিয়াটা আমি লিখেছি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কী হয়, সাম্য ধ্রুবককে কে দিয়ে লেখা হয়, তাহলে কে এর মানটা কী হবে, কে এর মানটা এইভাবে লেখা যায়, এক সেকেন্ড, বিক্রিয়া জাতের গাঢ়ত্বটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে সি মানে কি ইন্ডিকেট করে যে বিক্রিয়া জাতের গাঢ়ত্বটা কী, ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি মানে বিক্রিয়া জাতের গাঢ়ত্ব কার, ডি এর, বাই বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে এ এর গাঢ়ত্ব ইন্টু বি এর গাঢ়ত্ব। তাহলে এই যে সাম্য ধ্রুবক এই মানটা কিন্তু এই গাঢ়ত্বের মান না বসিয়েও তাপগতিবিদ্যা থেকে ডাইরেক্ট নির্ণয় করা যায় হলো। তুমি সি এর গাঢ়ত্ব, ডি এর গাঢ়ত্ব, এ এর গাঢ়ত্ব, বি এর গাঢ়ত্ব বসালে কে এর মানটা বেরিয়ে যাবে, কিন্তু থার্মোডাইনামিক্স থেকে এই মানগুলো না বসিয়েও ডাইরেক্ট কে এর মানটা কিন্তু বের করা যায় হয়েছে। এরপরে এগুলো তো গুরুত্ব গেল, সীমাবদ্ধতা এটা কি, 1 নাম্বার সীমাবদ্ধতা যে এটা মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মাইক্রোস্কোপিক সিস্টেম মানে কি, ধরো তোমাকে বললো যে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ধর্মের কীরকম পরিবর্তন হয়, ওই ক্ষেত্রে কিন্তু থার্মোডাইনামিক্স ইউজ করা যাবে না, কারণ বস্তুটা প্রচুর ছোট। তাহলে থার্মোডাইনামিক্সটা ম্যাক্রোস্কোপিকের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বড় বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ছোট বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। 2 নাম্বার সীমাবদ্ধতা কি, বিক্রিয়ার হার বা বেগ, কোনো বিক্রিয়া স্পিডে হবে না আস্তে আস্তে হবে, এটা কিন্তু এই থার্মোডাইনামিক্স থেকে বলা যাবে না। 3 নাম্বার, কোনো বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম কি, মানে কোন পথে মেকানিজমটা হচ্ছে বা কিভাবে কোনো বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এটাও কিন্তু তুমি থার্মোডাইনামিক্স থেকে বলতে পারবে না। তাহলে এইগুলো হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের লিমিটেশন বা সীমাবদ্ধতা হয়েছে। এরপরে এই থার্মোডাইনামিক্স পড়তে গেলে কিছু রাশি সম্পর্কে জানতে হয়। কি কি রাশি, 1 নাম্বার ধরো তন্ত্র বা সিস্টেম। তাহলে সিস্টেম জিনিসটা কি, তাহলে তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করি, একটা বস্তু নিয়ে ডিসকাস করি, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি ওটাকেই বলা হচ্ছে সিস্টেম।
দু নম্বর পরিবেশ। তাহলে পরিবেশ মানে কি? সিস্টেমটাকে বাদ দিলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতটুকু পড়ে আছে ওটাকে বলা হবে পরিবেশ। বোঝা গেল? 3 নম্বর পরিসীমা। তাহলে পরিসীমা জিনিসটা কি? তাহলে এই সিস্টেম আর পরিবেশ বা সারাউন্ডিংকে যে কাল্পনিক বা বাস্তব অংশটা বা তলটা পৃথক করে রাখছে সেটাকে বলা হচ্ছে পরিসীমা। হয়েছে? তাহলে ধরো এরকম গ্লাসের মধ্যে জল আছে, তাহলে এই গ্লাসের জলটা হচ্ছে তোমার সিস্টেম। হয়েছে? তাহলে গ্লাসের জল বাদ দিয়ে এই মহাবিশ্বে যতটা পড়ে আছে সেটা হচ্ছে তোমার পরিবেশ। পরিসীমা কোনটা? এই যে তোমার স্টিলের অংশটা আছে এটা হচ্ছে পরিসীমা। তাহলে এই স্টিলের অংশটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই জলের ওপরের তলে একটা হালকা করে গ্যাসীয় আবরণ থাকবে যেটার দ্বারা ওই জলটা পরিবেশ থেকে পৃথক থাকবে। তাহলে ওটা আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না। ঠিক আছে? যেমন গ্লাসের স্টিলের আবরণটা দেখতে পাচ্ছি, সেরকম জলের উপরের তলে যে পাতলা স্তরটা আছে গ্যাসের সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না। এরপরে পরিসীমার বৈশিষ্ট্য। 1 নাম্বার, পরিসীমা বাস্তব হতে পারে আবার কাল্পনিকও হতে পারে। যেমন এটার ক্ষেত্রে বললাম, এই যে গ্লাসটা তুমি দেখতে পাচ্ছ তার জন্য ওই পরিসীমাটা বাস্তব, কিন্তু গ্লাসের উপরের তলটা যেখানে একটা পাতলা বায়ুর আবরণ আছে সেটা কিন্তু আমি খালি চোখে দেখতে পাবো না, ওটা হচ্ছে কাল্পনিক। 2 নাম্বার, পরিসীমা দৃঢ় হতে পারে আবার অদৃঢ় হতে পারে। দৃঢ় মানে কি? ধরো সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, তাহলে এই যে লোহার আবরণটা এটা তুমি চাইলেও হাত দিয়ে বাঁকাতে পারবে না বা দাবাতে পারবে না, তাহলে এই পরিসীমা হচ্ছে দৃঢ়। অদৃঢ় মানে কি? ধরো বেলুনের মধ্যে গ্যাস আছে, ঠিক আছে, তো তুমি চাইলেই এই বেলুনের পর্দাটাকে ভিতর দিকে ঠেলে দিতে পারবে, তাহলে এই ধরনের পরিসীমা হচ্ছে অদৃঢ়। হলো? আচ্ছা, নেক্সট, পরিসীমাটা প্রবেশ্য হতে পারে আবার অপ্রবেশ্য হতে পারে। প্রবেশ্য মানে কি? যেটার মাধ্যমে পদার্থ ঢুকে যেতে পারে। অপ্রবেশ্য মানে কি? যেটার মধ্য দিয়ে অন্য কোনো পদার্থ ভেতরে ঢুকতে পারবে না। ঠিক আছে? এবার ধরো প্রবেশ্য এর একটা উদাহরণ, ধরো দুটো বস্তুকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা আছে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তাহলে যেহেতু অর্ধবেদ্য পর্দার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তাহলে সহজেই একটা পদার্থ এদিক ওদিকে যাতায়াত করতে পারবে। তাহলে এই ধরনের পরিসীমাকে বলা হবে প্রবেশ্য, যার মধ্য দিয়ে কোনো পদার্থ প্রবেশ করতে পারবে। অপ্রবেশ্য মানে ধরো সিলিন্ডারে গ্যাস আছে, তাহলে বাইরে থেকে গ্যাস কি ওর ভিতরে ঢুকতে পারবে? পারবে না। তাহলে এই ধরনের পর্দাকে বলা হবে অপ্রবেশ্য। আরও কি হতে পারে? ডায়াথার্মাল আর অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিক মানে রুদ্ধতাপীয়। ডায়াথার্মাল মানে যে পরিসীমার মধ্য দিয়ে তাপের আদান প্রদান হয়। যেমন ধরো স্টিলের যে গ্লাসটা বললাম, তাহলে স্টিলের মাধ্যমে তাপের আদান প্রদান হতে পারে, তাহলে ওটা কী হবে? ডায়াথার্মাল। অ্যাডায়াবেটিক মানে যে পরিসীমার মধ্য দিয়ে তাপের আদান প্রদান হয় না। যেমন ধরো থার্মোফ্লাস্কে যদি জল রাখো, তাহলে গরম জল রাখলেও জলটা গরম থাকে, কারণ কি? থার্মোফ্লাস্কের যে পর্দাটা থাকে বা আবরণটা থাকে সেটা দিয়ে তাপ যাতায়াত করতে পারে না। তাহলে ওই ধরনের যে পরিসীমা ওটাকে বলবো অ্যাডায়াবেটিক পরিসীমা। এরপরে সিস্টেমের প্রকারভেদ। তাহলে সিস্টেমকে 3 ভাগে ভাগ করা যায়। এই ভাগটা কিসের ভিত্তিতে করা হয়? ওই সিস্টেমের মাধ্যমে কোনো শক্তির আদান প্রদান হবে কি না, বা জড় বলতে কোনো পদার্থের আদান প্রদান হবে কি না তার ভিত্তিতে। কি বললাম? পরিসীমার মধ্য দিয়ে যদি সিস্টেম আর পরিবেশের মধ্যে জড় মানে পদার্থ আর কি, যে কোনো পদার্থ যদি আদান প্রদান হয়, অথবা শক্তির যদি আদান প্রদান হয় সেটা। ঠিক আছে? তাহলে এইভাবে সিস্টেমকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম, 2 নাম্বার ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম, 3 নাম্বার আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম। ঠিক আছে? তাহলে ওপেন সিস্টেম মানে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কি হয়? সিস্টেম থেকে জড় আর শক্তি পরিবেশে যাতায়াত করতে পারে। হলো? যেমন ধরো স্টিলের গ্লাস নিয়েছো, ওখানে গরম জল রেখে দিয়েছো, তাহলে কি হবে? গরম জল রেখে দিলে এখান থেকে জলীয় বাষ্পটা উপরে উঠে যাবে, তাহলে জলীয় বাষ্পর একটা ভর আছে, তাহলে এখান থেকে জড় বা একটা পদার্থের আদান প্রদান দেখো হলো। সেরকমভাবে
এই যে জলীয় বাষ্পটা বেরোচ্ছে তার একটা তাপ নিয়ে বেরোবে, তাহলে কী হলো, তাপেরও আদান প্রদান হবে। তাছাড়াও স্টিলের গ্লাসের দেওয়াল দিয়েও বাইরে কিন্তু তাপ বেরিয়ে যাবে, তাহলে জড়েরও আদান প্রদান হলো আর তাপেরও আদান প্রদান হলো। তাহলে এরকম সিস্টেমকে বলা হবে ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম মানে কি, যে সিস্টেমে আর পরিবেশের মধ্যে শুধুমাত্র শক্তির বিনিময় হয় কিন্তু জড়ের কোনো বিনিময় হয় না। জড় মানে কোনো পদার্থের বিনিময় হয় না। যেমন ধরো তুমি একটা স্টিলের বোতলে জল রেখেছো, গরম জল, স্টিলের বোতলে গরম জল রেখেছো, মুখটা ঢাকা দিয়ে দিয়েছো, তাহলে কি হবে, ভিতর থেকে নিশ্চয়ই গরম জলের বাষ্প বাইরে বেরোবে নি, তাহলে ভর বা জড় পদার্থ বেরোচ্ছে নি। কিন্তু এই যে দেওয়ালটা স্টিলের হওয়ার জন্য তাপটা কি হবে, বাইরে বেরোতে পারবে। তার জন্য এই ধরনের সিস্টেমকে বলা হবে ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, তাহলে যেখানে সিস্টেম আর পরিসীমার মধ্যে কোনো কিছুরই আদান প্রদান হবে না। যেমন ধরো তুমি থার্মোফ্লাস্কের মধ্যে জল রেখেছো, তাহলে থার্মোফ্লাস্কে যদি জল রাখা হয় জলটা অনেকক্ষণ গরম থাকে, কেন কি, কারণ এখান থেকে বাইরে কোনো তাপ বেরোবে নি, কোনো তাপ বেরোবে নি। তাছাড়া যেহেতু চারদিকটা বদ্ধ তার জন্য কোনো জড় পদার্থও বেরোবে নি। তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হবে নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার? এরপরে তাহলে ওই তিনটে ভাগ গেল, এরপরে দুটো স্পেশাল ভাগ আছে, একটা হচ্ছে সমসত্ব সিস্টেম আর একটা হচ্ছে অসমসত্ব সিস্টেম। তাহলে সমসত্ব সিস্টেম মানে কি, যদি কোনো সিস্টেমের ভৌত আর রাসায়নিক ধর্ম সিস্টেমের সব জায়গায় একই থাকে তখন তাকে বলা হবে সমসত্ব সিস্টেম। যেমন ধরো তুমি গ্যাস দুটোকে মিশিয়ে দিয়েছো, দুটো বা চারটা গ্যাসকে ধরো মিশিয়ে দিয়েছো, তাহলে এরকম ধরো একটা নীল কালারে করলাম, একটা ধরো লাল কালারে করলাম, হয়েছে, মিশিয়ে দিয়েছো। তাহলে তুমি যেখান থেকে একটু করে গ্যাস নিয়ে নাও, দেখে নেবে যে গ্যাসের কম্পোজিশন সেম। কম্পোজিশন সেম মানে যদি গ্যাসটা এই কোণায় 50:50 থাকে, মাঝের থেকেও যদি গ্যাসটা তুলো সেই 50:50 থাকবে, এইখান থেকেও গ্যাসটা তুললে 50:50 থাকবে। তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হবে সমসত্ব সিস্টেম। অসমসত্ব সিস্টেম মানে কি, সর্বত্র ভৌত আর রাসায়নিক ধর্মটা কিন্তু সেম থাকবে না। ধরো তুমি দুটো কঠিনকে মিশিয়ে দিলে, তো তুমি দুটো কঠিনকে যত ভালো করেই মিশাও না কেন ওরা কোনো দিনই সমানভাবে মিশবে না। ধরো একটা পাত্রের মধ্যে ওই দুটো কঠিনকে মিশিয়ে তুমি রেখে দিয়েছো, ঠিক আছে, এটা কিন্তু গ্যাস না, দুটো কঠিনকে মেশানো আছে। তুমি যদি ওপর থেকে তোলো দেখবে ওটা যদি 60:40 থাকে, নিচের থেকে তুললে দেখবে হয়ে গেছে 59:41। তুমি যতই চেষ্টা করে নাও সমানভাবে কোনো দিন মেশাতে পারবে না, বোঝা গেল? তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হবে অসমসত্ব সিস্টেম। হলো? এরপরে ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেম ও তার ধর্ম। তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেম মানে কি, যেটা তুমি ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারবে বা ফিল করতে পারবে, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেম। হয়েছে? তাহলে কোন ধরনের সিস্টেমকে তুমি ইন্দ্রিয়ের সাহায্যে ফিল করতে পারবে, মানে চোখে দেখতে পারবে, হাত দিয়ে টাচ করতে পারবে, কোন ধরনের সিস্টেমকে, যে ধরনের সিস্টেম অনেক সংখ্যক অণু বা পরমাণু নিয়ে গঠিত। যদি কোনো সিস্টেমে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা অনেক কম হয় সেগুলোকে তুমি চোখেও দেখতে পাবে নি আর হাত দিয়ে ফিলও করতে পারবে নি। বাট যদি অনেক সংখ্যক অণু দিয়ে গঠিত হয় সেগুলোকে চোখেও দেখা যাবে, হাত দিয়ে ফিলও করা যাবে, মানে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যাবে আর কি। যেমন ধরো চিনির জল, তো চিনির জল আমরা খালি চোখে দেখতেও পাই, ওটা নিয়ে অনেক কিছু ডিসকাশনও করতে পারি, তার জন্য এই ধরনের সিস্টেমকে তুমি ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেম বলতে পারো। হলো? তাহলে এই যে ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেমটা বলছি, এই ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেমের আমরা কি কি জিনিস পরিমাপ করতে পারি। এক তো এর প্রেসার পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, সান্দ্রতা পরিমাপ করতে পারি, পৃষ্ঠটান পরিমাপ করতে পারি, এর ঘনত্ব কি সেটা পরিমাপ করতে পারি। হয়েছে? তাহলে এই যে ইন্দ্রিয়গ্রাহ্য সিস্টেমের আমরা এই সব ধর্মগুলোকে পরিমাপ করতে পারি, ঠিক আছে? তাহলে যেগুলো আমরা পরিমাপ করতে পারছি সেইগুলো এই সিস্টেমের বলা হবে ধর্ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে ওই ধর্মগুলো হচ্ছে দুই প্রকার, মানে যেগুলো আমরা পরিমাপ করতে পারছি তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম বা অবস্থাগত ধর্ম,
বা ইন্টেনসিভ প্রপার্টি, আর একটা হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে টার্মগুলো দেখেই বুঝতে পারছি যে অবস্থাগত ধর্ম মানে হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম। তাহলে যেসব ধর্মগুলো ভরের উপর নির্ভর করবে না তারা হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম বা অবস্থাগত ধর্ম বা ইন্টেনসিভ প্রপার্টি। যেমন ধরো তাপমাত্রা, ধরো একটা বালতিতে জল নিয়েছো আর একটা মগে জল নিয়েছো, ঠিক আছে, দুটো জলের টেম্পারেচার সেম ছিল তুমি যখন জলটা দিচ্ছ, তারপরে তুমি তাপমাত্রা মাপলে, দুটো জলের তাপমাত্রা কি আলাদা হয়ে যাবে? বালতির জলের ভরটা বেশি বলে কেউ তাপমাত্রা বেশি হয়ে যাবে? হবে না। যদি 100 ডিগ্রি জল তুমি রাখো টেম্পারেচার সে 100 ডিগ্রিই থাকবে, ওটা ভরের উপর নির্ভর করে না। যেমন ধরো পৃষ্ঠটান, একটা বালতির জলের পৃষ্ঠটান যেরকম হবে একটা মগের জলের পৃষ্ঠটান সেমই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখবে অনেকগুলো ভর নিরপেক্ষ ধর্ম লেখা আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, ধরো মোলার আয়তন, মোলার আয়তন হচ্ছে ভর নিরপেক্ষ কিন্তু আয়তন হচ্ছে ভর সাপেক্ষ। কেন বলো তো? মোলার আয়তন মানে হচ্ছে 1 মোলের আয়তন। ঠিক আছে, তো বালতির জল থেকে তুমি যদি 1 মোল জল নাও তার যে আয়তন হবে নিশ্চয়ই মগের জল থেকে 1 মোল জল নিলে আয়তন সেম থাকবে। তার জন্য মোলার আয়তনটা হচ্ছে ভর নিরপেক্ষ, আয়তনটা ভর সাপেক্ষ মানে ভরের উপর নির্ভর করে। কেন? কারণ বালতির জলের যেটা আয়তন মগের জলের নিশ্চয়ই আয়তনটা সেম নয়, তাহলে বালতির জলের ভর বেশি ওর আয়তনও বেশি, মগের জলের ভর কম তাহলে আয়তনও কম, মানে ভরের উপর নির্ভর করছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ভর সাপেক্ষ ভর নিরপেক্ষ ধর্মগুলোকে ডিসকাস করি। ক্লিয়ার? এরপরে তাহলে উদাহরণগুলো দেখবে লেখা আছে অনেকগুলো। আর একটা জিনিস যে এক্সটেন্সিভ প্রপার্টি বা ভর সাপেক্ষ ধর্ম এগুলোর অনুপাতটা ভর নিরপেক্ষ হয়। যেমন ধরো ঘনত্ব, আমরা কি বললাম যে ঘনত্ব হচ্ছে ভর নিরপেক্ষ, কারণ বালতির জলের যে ঘনত্ব মগের জলের ঘনত্ব সেম হবে। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টেনসিভ বা ভর নিরপেক্ষ। ঘনত্ব মানে কি জানি? ভর বা আয়তন। তাহলে ভরটাও নিশ্চয়ই ভর সাপেক্ষ, কারণ কি বালতির জলের ভর মগের জলের ভর নিশ্চয়ই আলাদা, তাহলে ভরের উপর ডিপেন্ড করছে। আয়তনটা এটাও এক্সটেন্সিভ এটাও এক্সটেন্সিভ, তাহলে দুটো এক্সটেন্সিভের অনুপাত সবসময় ইন্টেনসিভ হয়। ঠিক আছে, তাহলে এই ক্লাসে এতটাই থাকলো। এর পরের ক্লাসে ওই যে তাপগতীয় সিস্টেম থাকে, তাপগতীয় সিস্টেমের বিভিন্ন তাপগতীয় ধর্ম বা চলরাশি এবং তাপগতীয় অবস্থা সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।